Okay, today I will discuss definition, features of modernism, and we will also discuss literary movements in modernism. Okay, so দেখো মডার্নিজমের ডেফিনেশন আগের ক্লাসে আমি পুরো মডার্নিজমটা গল্পের মতো করে তোমাদের ওভারঅল কনসেপ্টটা বুঝিয়েছি। এবার আমি আজকে বলবো যে মডার্নিজমের ডেফিনেশনটি কিভাবে তোমরা মডার্নিজমের ডেফিনেশনটা লিখতে পারবে। দেখো ব্যাপারটা বুঝতে হবে যে দ্য সোসাইটি followed a value system that was based on the system of medieval faith। মানে মডার্নিজমের আগে যে সমাজটাকে আমরা দেখছি একটা ওই মিডিভাল সমাজের উপরে বা মিডিভাল ফেইথের উপরে বিশ্বাস করেই বাঁচছে, ঠিক আছে। বাট ইন মডার্নিজম আমরা কি দেখছি জানো তো, উই সি দ্যাট দ্য প্রিভিয়াস ভ্যালু সিস্টেম বিগ্যান টু ফল। আগেকার ভ্যালু সিস্টেম মানে সমাজের সব নীতি নিয়ম ভেঙে যাচ্ছে, অ্যান্ড দ্য সোসাইটি ওয়াজ সাফারিং ফ্রম অ্যান এপিস্টোমোলজিক্যাল ল্যাক। এবং সোসাইটি কি হচ্ছে, পুরো সমাজটা একটা এপিস্টোমোলজিক্যাল ল্যাক। এপিস্টোমোলজিক্যাল ল্যাক মানেটা কি, যে সমাজে একটা ভ্যালু সিস্টেমসের ল্যাক, অভাব, কোনো কিছু আর নেই। এটা সমাজ কিন্তু এটার একটা ভুগছে, কিসে সাফার করছে, যে এভরিথিং ইজ লস্ট, কোনো কিছু আর নেই। এবং তারপর আমরা দেখছি যে দেন সাম ক্রিটিক্স, কিছু ক্রিটিক্স লাইক লাইক টি.এস. এলিয়ট বা আরও যারা আছে, বা এজরা পাউন্ড, ইয়েস, লাইক সাম ক্রিটিক্স লাইক এজরা পাউন্ড, এরা কি বলছে, দেন সাম ক্রিটিক্স সে দ্যাট, সে কোটেশনের মধ্যে এই লাইনটা লিখবে, লেট আস মেক এভরিথিং অ্যান্ড নিউ, লেট আস মেক এভরিথিং অ্যান্ড নিউ, ANEW, চলো সব কিছুকে নতুন করে তৈরি করি। তাহলে সমাজটা দেখছি মডার্ন সমাজে যে আগেকার ভ্যালু সিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে, তাই একটা এপিস্টোমোলজিক্যাল ল্যাকে এসে ভুগছে, যে এখন পুরো শূন্যে দাঁড়িয়ে দুটোর মাঝখানে। তো এই জায়গাতে দাঁড়িয়ে এরা বলছে, যে কিছু রাইটার্সরা বলছে চলো সব কিছুকে নতুনভাবে তৈরি করি। This created many overall theories and they are trying to define our broad perspective of human world। এবং এটাই আমাদের নতুন একটা পার্সপেক্টিভ তৈরি করলো হিউম্যান ওয়ার্ল্ডের। সো মডার্নিজম ইজ আ সোশ্যাল টেন্ডেন্সি দ্যাট গেভ বার্থ টু আ লট অফ থিওরিজ অ্যান্ড ওয়ান্টেড টু ক্রিয়েট এভরিথিং অ্যান্ড। মডার্নিজম হচ্ছে একটা সামাজিক টেন্ডেন্সি যেটা কি করেছিল, প্রচুর থিওরির জন্ম দিয়েছিল এবং সব কিছুকে নতুন করে তৈরি করার চেষ্টা করেছিল। আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। ওকে, এটাই মডার্নিজমের ডেফিনেশন তোমরা দিতে পারো যতটুকু বললাম। এবার আমি আসব যে ফিচার্স অফ মডার্নিজম। ওকে, জাস্ট ওয়েট ফর 1 মিনিট। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এবার আমরা কি করবো, যে ফিচার্স অফ মডার্নিজম। ইয়েস, দেখো যে মডার্নিজমের একটা ডেফিনেশন আমরা দিলাম, আমরা আর একটা ডেফিনেশনও বলতে পারি যে এরকম ভাবে, যে মডার্নিজম ইজ আ ব্রড কালচারাল, আর্টিস্টিক অ্যান্ড লিটারেরি মুভমেন্ট দ্যাট ইমার্জড in the late 19th and the early 20th centuries, but that emerged from 1900 to 1945, okay, primarily in response to rapid industrialization, urbanization, and the disillusionment caused by World War I. Full stop. It sought, এটা কি চেয়েছিল, to break away from ট্র্যাডিশনাল ফর্মস, কনভেনশনস অ্যান্ড ন্যারেটিভস। কি চেয়েছিল, যে সমস্ত ট্র্যাডিশনাল ফর্মসগুলোকে ভেঙে দিতে, দ্যাট ওয়ার প্রিভেলেন্ট ইন ভিক্টোরিয়ান অ্যান্ড আর্লিয়ার পিরিয়ডস, যেটা ভিক্টোরিয়ান যুগে বা আগেকার যুগে ছিল, সমস্ত আইডিয়াকে ভেঙে দিতে চাইছিল, এইমিং টু ডেপিক্ট, AIMING, এইমিং টু ডেপিক্ট দ্য কমপ্লেক্সিটিস অফ মডার্ন ওয়ার্ল্ড। এবং মডার্ন যুগের যে কমপ্লেক্সিটিস সেটাই কিন্তু বোঝাতে চাইছে। বুঝতে পারলে? এটা হচ্ছে মডার্নিজমের ডেফিনেশন, দুটো বললাম, যেটা ইচ্ছা তোমাদের দুটো লিখে রাখতে পারো। এবার কিছু বৈশিষ্ট্য নিব। দেখো মডার্নিজমের প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অ্যান্টি রোমান্টিক স্ট্রেন। অ্যান্টি রোমান্টিক স্ট্রেন মানে কি,
মডার্নিজম কিন্তু রোমান্টিক্সদের বিরুদ্ধে, যে সবকিছুকে কল্পনার মতো করে তুলে ধরে, এই জায়গাটায় কিন্তু ওরা রোমান্টিক্সদের বিরুদ্ধে, তাই অ্যান্টি রোমান্টিক স্ট্রেন এক নম্বর ফিচার গেল। 2 নম্বর কি, রোমান্টিসিজম আমরা দেখেছি রাইটার্সরা সাবজেক্টিভ স্টান্সে থাকে, কিন্তু মডার্নিজমে রাইটার্সরা সবসময় অবজেক্টিভ হবে, ঠিক আছে, ইমোশনালি কানেক্ট হবে না, কারণ ইমোশনাল কানেক্ট হওয়ার মতো সিচুয়েশনই নেই, আগের ক্লাসেই তোমাদের বলেছিলাম। ওকে, তারপরে 3 নম্বর লিখতে পারো যে ডাইভার্সিফাইড ফর্ম অফ আর্ট কো এক্সিস্ট অ্যাট দ্য সেম টাইম, যে একটা লেখার মধ্যে প্রচুর রকমের আর্ট কিন্তু জড়িয়ে আছে, বুঝতে পারলে, প্রচুর রকমের আর্ট ফর্ম কিন্তু জড়িয়ে আছে, বোঝা গেল। ভাষাটা কিন্তু কঠিন হবে, এই কঠিন ভাষাটাকে বলা হয় মডার্ন যুগে প্রোজোইক নেচার অফ ল্যাঙ্গুয়েজ, PROSIAC। ওকে, PROSIAC। 5 নম্বর পয়েন্ট লিখতে পারো ফ্র্যাগমেন্টেশন, কারণ মডার্ন যুগে আমরা ফ্র্যাগমেন্টেশন আমরা দেখতে পাচ্ছি, সবকিছু ছড়িয়ে ছিটিয়ে গেছে। ওকে, তারপর আমরা কি দেখছি, যে রিপ্রেজেন্টেশন অফ রিয়ালিটি দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে আমরা আরো বলতে পারি যে এক্সপেরিমেন্টেশন উইথ ফর্ম অ্যান্ড স্ট্রাকচার, যে একটা এক্সপেরিমেন্ট চলছে মডার্নিজমে, কিন্তু সবাই একটা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছে, এটা কিন্তু মাথায় রাখবে। আরও আমরা কি দেখতে পারি, যে ডিসইলিউশনমেন্ট অ্যান্ড এলিয়েনেশন, একটা একাকিত্ব বোধ কিন্তু মানুষের মধ্যে সৃষ্টি হচ্ছে, এগুলো কিন্তু মাথায় রাখবে। ওকে, এবং মডার্নিজমে আরও কি দেখছি আমরা, যে একটা হায়ারকি দেখতে পাচ্ছি, সমাজের হায়ারকিকে দেখানো হচ্ছে, ঠিক আছে, এইগুলোই। এবং তার মধ্যে রিক্স পয়েন্ট, নেক্সট পয়েন্ট রিক্স, ডাউট, আনসার্টিনিটি, এগুলো তো আছেই, এইগুলোই হচ্ছে ওভারঅল তোমার ফিচার্স অফ মডার্নিজম বলতে পারো। ওকে, তাছাড়া আমরা রিপ্রেজেন্টেশন অফ রিয়ালিটি তো দেখছি। আর একটা লিখতে পারো তোমরা গ্র্যান্ড ন্যারেটিভস বলে একটা পয়েন্ট লিখে রাখো, আমি তোমাদের এটা পরে বোঝাবো, ঠিক আছে, বুঝতে পারলে। আর স্ট্রিম অফ কনসাসনেস, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা একটু ফিচার্সের মধ্যে পড়ছে না, রাদার ওটা ওই লিটারি মুভমেন্টসের মধ্যে পড়বে। গ্র্যান্ড ন্যারেটিভস ব্যাপারটা কি জানো তো, যে সব কিছুকে একটা বিশাল বড় করে তৈরি করা হচ্ছে, এইটাকে আবার পোস্ট মডার্নিজম ভেঙে দেবে, ঠিক আছে। যাই হোক, এগুলো হচ্ছে ফিচার্স। এবার আমি কি বলবো, লিটারেরি মুভমেন্টস ইন মডার্নিজম। মডার্নিজমে কিছু লিটারেরি মুভমেন্টস হচ্ছে, মানে কি ধরনের সাহিত্য লেখা হচ্ছে দেখো। প্রথমত ওয়ার্ল্ড ওয়ার পোয়েট্রি লেখা হচ্ছে, যুদ্ধ হচ্ছে বা যুদ্ধ হয়ে গেছে, তাহলে কি এই যুদ্ধ নিয়ে প্রচুর কবিতা লেখা হয়েছে মডার্নিজম। এই ওয়ার্ল্ড ওয়ার পোয়েট্রিকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে, মাথায় রাখবে। একটা হচ্ছে অ্যান্টি ওয়ার পোয়েম, মানে যুদ্ধ বিরোধী কবিতা, এই যে যুদ্ধের ধ্বংসাত্মক, মানে ফিউটিলিটি অফ ওয়ার, যে যুদ্ধের এত ডিসইলিউশনমেন্ট, এই সব কিছু জন্য ওরা প্রচুর রাইটার্স আছে যারা এটাকে বিরুদ্ধে গিয়ে অ্যান্টি ওয়ার পোয়েম লিখছেন। আবার কিছু কিছু রাইটার্স আছে তারা বলছে এই যুদ্ধটার আমাদের দরকার ছিল, কেন, কারণ এই যুদ্ধটা করার কারণে না হলে আমাদের এই ব্রিটিশ ইংল্যান্ড কিন্তু টিকতে পারতো না, না হলে, ঠিক আছে, এগুলো বলছে। সেই পোয়েট্রিটাকে বলা হবে প্রো ওয়ার পোয়েট্রি, প্রো ওয়ার পোয়েট্রি। তাহলে ওয়ার্ল্ড ওয়ার পোয়েট্রিকে লিটারি মুভমেন্টের 1 নম্বর পয়েন্টে লিখবে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পোয়েট্রি, এর দুটো ভাগ আছে, একটা অ্যান্টি ওয়ার্ল্ড ওয়ার, সরি, একটা অ্যান্টি ওয়ার পোয়েট্রি, আর একটা হচ্ছে প্রো ওয়ার পোয়েট্রি, বলো। আচ্ছা, আর এক রকমের পোয়েট্রি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ইন্টার ওয়ার পোয়েট্রি। এটাও কিন্তু মানে ওই ইট ইজ কল্ড, বলতে পারো যে ওই 90s 20s বা 90s 30s এই টাইমে লেখা হচ্ছে। দিস মানে এখানে যেসব লেখকরা লিখছে না, এই লেখকটাকে বলা হয় অডেন গ্রুপ বা অডেন জেনারেশন, AUDEN। ওকে, ইন্টার ওয়ার পোয়েট্রি মানে এরাও কিন্তু প্রবলেমস অফ আর সাফারিংস অফ ওয়ার্ল্ড ওয়ার নিয়ে লিখছে, যে নেগেটিভ দিকটাই এরাও তুলে ধরছে। ওকে, তাহলে একটা কি দেখলাম, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পোয়েট্রি দেখলাম, তারপরে ইন্টার ওয়ার পোয়েট্রি দেখলাম, মানে ইন্টার ওয়ার পোয়েট্রিকে অডেন গ্রুপ বা অডেন জেনারেশন বলতে পারো। 3 নম্বর আমরা দেখছি নিও রোমান্টিক পোয়েট্রি দেখতে পাচ্ছি। নিও রোমান্টিক পোয়েট্রি মানে কি, ওই 1940-50-এর দিকে দেখতে পাচ্ছি, যে মানে যাদের ফিলিংটা এখনো রোমান্টিক বাট ল্যাঙ্গুয়েজটা মডার্ন। ওকে, ফলে ভাষাটা কিন্তু তাদের কঠিন হয়ে যাচ্ছে, বুঝতে পারলেন। নিও রোমান্টিক পোয়েট্রি কি, যাদের ফিলিংটা এখনো রোমান্টিক আছে কিন্তু ল্যাঙ্গুয়েজটা মডার্ন হয়ে গেছে। কেন বলতো, সিচুয়েশন নেই যে তারা সেই সিচুয়েশনে সেই কল্পনার জগতে কি লিখবে, কিডসের মতো বা হোয়াটসঅ্যাপ বা শেরির মতো, বুঝতে পারলেন। এটা হচ্ছে নিউ রোমান্টিক পোয়েট্রি। তাহলে নিউ রোমান্টিক পোয়েট্রি কোনগুলো, যে কবিতাগুলোর ফিলিংটা রোমান্টিক কিন্তু ভাষাটা আবার মডার্ন, মানে ফলে ভাষাটা খুব কঠিন হবে, বুঝতে পারলে। আচ্ছা, আমরা আরো দেখতে পাচ্ছি মুভমেন্ট পোয়েট্রি বলে একটা জিনিস আছে, একটা যেটা 1960 সালের দিকে আবার লেখা হচ্ছে, যাই হোক এটা পোস্ট মডার্নের সঙ্গে জড়িত আবার। আচ্ছা,
মডার্ন পোয়েট্রিতে নভেল লেখা হচ্ছে, ঠিক আছে, এক্সপেরিমেন্টাল নভেল, ওই জেমস জয়েস, জোসেফ কনরাড, ভার্জিনিয়া উলফ, রিচার্ডসন এরা লিখছে, ঠিক আছে। আবার নভেল আবার নন এক্সপেরিমেন্টালও লেখা হচ্ছে, যে এক্সপেরিমেন্ট করছে না, যেমন অ্যানিমাল ফার্ম বাই জর্জ অরওয়েল, এই যে নভেলটা, হ্যাঁ, জর্জ অরওয়েল হচ্ছে লেখক। তাহলে নভেল আমরা দু রকম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল, একটা হচ্ছে নন এক্সপেরিমেন্টাল। এই মডার্ন যুগে দুটোই দেখতে পারি, ঠিক আছে। তাছাড়া আমরা দেখি স্ট্রিম অফ কনসাসনেস বলে একটা মুভমেন্ট আসবে, হ্যাঁ, এটা একটা টেকনিক বলতে পারো যদিও। এটা কি বলতো, স্ট্রিম অফ কনসাসনেস হচ্ছে মডার্ন যুগে খুব দেখতে পাবো আমরা। মানে লেখক ধরো লিখতে বসলে এবং তার মনে যা আসবে তাই লিখবে, সে কোনো প্রি প্ল্যানিং নেই, বুঝতে পারলে। প্রথমে যদি সে লিখতে গিয়ে ভাবে, মানে যা ইচ্ছা তাই লিখতে পারে। মানে তুমি ধরো লিখতে বসলে এবং তোমার প্রথমে একটা গাছের কথা মনে পড়লো, গাছ থেকে তোমার একটা চাবির কথা মনে পড়লো, চাবি থেকে বোতলের কথা মনে পড়লো, বোতল থেকে তোমার প্লেনের কথা মনে পড়লো, এইভাবে তুমি কবিতা লেখো, এইভাবেই লেখো। এই লেখাটাকে বলা হয় স্ট্রিম অফ কনসাসনেস টেকনিকে, মানে মাথায় যা আসছে তা লিখতে হবে। বা সেই জন্যই তো এই মডার্ন যুগে লেখা কিন্তু কঠিন হবে, সুতরাং রিডার্সদের মাইন্ড কিন্তু খুব শক্ত হতে হবে। আচ্ছা, ড্রামা আমরা কি দেখতে পাচ্ছি, যে পোয়েটিক প্লে দেখতে হচ্ছে, হ্যাঁ, মানে কবিতার মতো করে নাটক লেখা হচ্ছে। টি.এস. এলিয়টের যেমন মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল বলতে পারো, তারপরে জে.এম. সিঞ্জ, ডব্লিউ.বি. ইয়েটস এরা এই ধরনের কবিতা নাটক লিখছে। আচ্ছা, আমরা আরো কি দেখছি, অ্যাংরি ইয়াং ম্যান মুভমেন্ট দেখতে পাচ্ছি, ওকে, যেমন লুক ব্যাক ইন অ্যাঙ্গার বাই জন অসবর্ন, ঠিক আছে। তাহলে অ্যাংরি ইয়াং ম্যান মুভমেন্ট, যেখানে একজন প্রধান চরিত্র প্রচন্ড রেগে থাকবে, ঠিক আছে, বা এটাকে কিচেন সিন ড্রামাও বলা হয়, ঠিক আছে। এই মেন লিটারি মুভমেন্টসগুলো আমরা মডার্ন যুগে দেখতে পাই। ওকে, আশা করছি তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। পুরো ব্যাপারটা সবাই খাতায় লিখে নেবে, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ।